প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে জৈব রসায়ন যে সিরিজটা চলতেছে সেই সিরিজের ৯ নম্বর ক্লাসটা। সেটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক এবং বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক। বেঞ্জিন কি সেটা আমি ৬ নম্বর ক্লাসে বলেছি, বেঞ্জিন কীভাবে উৎপন্ন হয়, বেঞ্জিনের প্রস্তুতি, এবং ৮ নম্বর ক্লাসে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে অনেকগুলো ক্লাস আমরা নিলাম, অনেক কথা আমরা বেঞ্জিন নিয়ে বললাম। তাহলে আমরা একটু দেখি বেঞ্জিনের সাথে সাধারণত যে মৌলগুলো যুক্ত থাকে সে মৌলগুলো সাধারণত দুই রকমের হতে পারে, একটা হচ্ছে সক্রিয়কারীমূলক আর একটা হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক। এখন প্রশ্নটা হতে পারে যে সক্রিয়কারী মূলক কোনগুলো, নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলো। সক্রিয়কারী মূলকটা থাকলে বা কী হবে, আর নিষ্ক্রিয়কারী মূলকটা বেঞ্জিনের সাথে যুক্ত হলে কী ধরনের বিক্রিয়াতে কী ধরনের পরিবর্তন হবে, কী ধরনের চেঞ্জ হবে, মূলত সেগুলো নিয়ে হচ্ছে তোমাদের ৯ নম্বর ক্লাসটা। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বা যে জিনিসটা শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। এই জিনিসটার সংজ্ঞাটা আমি একটু বলি। বেঞ্জিন বলয় তো তোমরা জানো যে বেঞ্জিনের সাথে এই যে সঞ্চারণশীল যে পাই ইলেকট্রনগুলো আছে, বেঞ্জিনের মধ্যে আমরা জানি 3টা পাই বন্ধন আছে, একাত্তর 3টা পাই বন্ধন, এবং এই পাই বন্ধনগুলো যেহেতু তাদের অবস্থানটা পরিবর্তন করে, এবং আমি যখন বেঞ্জিন তোমাদের অ্যাডমিটে হাইড্রোকার্বন পড়েছিলাম সেক্ষেত্রে আমি দেখালাম কীভাবে পাই ইলেকট্রনগুলো গুণমান অবস্থায় থাকে। এই জন্য বেঞ্জিনকে সাধারণত আমরা এইভাবে পাই ইলেকট্রনগুলোকে এইভাবে না দিয়ে আমরা এরকম সঞ্চারণশীল অবস্থায় দিই। এই যে সঞ্চারণশীল অবস্থা, এই যে বলয়টা, এটাকে বলে সে বেঞ্জিন বলয়। তাহলে কিছু কিছু মূলক থাকবে তারা বেঞ্জিন বলে কি ইলেকট্রন দিবে, সেক্ষেত্রে এখন আমি একটু সংজ্ঞাটা যাচ্ছি। প্রথম যে কথাটা সেটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলতে আমরা কি বুঝি। আমি বেঞ্জিন আঁকলাম। যে সকল মূলক বেঞ্জিনকে ইলেকট্রন দিয়ে বেঞ্জিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করে, তার মানে তার মূলকে যে ইলেকট্রনগুলো আছে সে বেঞ্জিনের দিকে ঠেলে দিয়ে বেঞ্জিনের বলয় যে সক্রিয়তা বাড়িয়ে দিচ্ছে, তাই ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, মূলত সেই মূলকগুলোকে আমরা বলি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। এখন আমরা কীভাবে মনে রাখবো পরীক্ষার সময় যে এটা কি সক্রিয়কারী মূলক হলো নাকি নিষ্ক্রিয়কারী মূলক হলো। সক্রিয়কারী মূলক চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূলকগুলোর মধ্যে একক বন্ধন বিদ্যমান, মূলকগুলোর মধ্যে একক বন্ধন থাকবে। যেমন আমি যদি এটাতে দেখাই, মিথাইল মূলকটাকে যদি দেখাই, তাহলে দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একক বন্ধন রয়েছে। যেহেতু কার্বনের সাথে হাইড্রোজেন একক বন্ধন হচ্ছে, তাহলে এই মূলকটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তাহলে তোমার সংজ্ঞাটা কি লেখাইছিলাম তোমাদের খাতায়, বা সংজ্ঞাটা কীভাবে তোমরা লিখবে, যে সকল মূলক বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দিয়ে এই সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে আমরা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলে থাকি। ঠিক আছে, একটা জিনিস আমরা এখান থেকে শিখবো, সেটা হচ্ছে বেঞ্জিন বলয় যে সক্রিয়কারী মূলকগুলো আছে মূলকসমূহ হলো অর্থপ্যারা নির্দেশক। মূলকগুলো হলো অর্থপ্যারা নির্দেশক। এই কথাটা আমরা আজকে ক্লিয়ার করবো যে অর্থপ্যারা নির্দেশক বলতে কি বুঝি, অর্থপ্যারা জিনিসটা এবে কি সেটা আমরা ক্লিয়ার করবো। তাহলে আগে আমি একটু সংজ্ঞাগুলো একটু পড়াই ফেলি। তাহলে যে সকল মৌলিক বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দিয়ে এই সক্রিয়তা বৃদ্ধি করে তাদেরকে আমরা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মৌলক বলি। সাধারণত একক বন্ধন বিশিষ্ট যে বিদ্যমান যে মৌলকগুলো আছে তাদেরকে আমরা সক্রিয়কারী মৌলিক হিসাবে ধরে নিতে পারি, এবং সক্রিয়কারী মৌলকগুলো থাকলে সেগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখন আসো নিষ্ক্রিয়কারী মৌলকের সংজ্ঞাটা আমরা একটু দেখাই। নিষ্ক্রিয়কারী মূলকের ব্যাপারে ঘটনাটা উল্টা। বলা হচ্ছে কিছু কিছু মূলক আছে তার উল্টা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়েছে। যে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন যখন তারা নিজের দিকে টেনে নিয়ে যায়, উল্টা নিয়ে গিয়ে বেঞ্জিন বলয়ের সক্রিয়তাটাকে কমিয়ে দিবে, হ্রাস করে দিবে, এই ধরনের মূলকগুলোকে আমরা বলি নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে সক্রিয়কারী মূলক কী করবে, বেঞ্জিন বলয় সক্রিয়তা বাড়িয়ে দিবে, আর নিষ্ক্রিয়কারী মূলকগুলো কী করবে, বেঞ্জিন বলয় থেকে উল্টা ইলেকট্রন তার নিজের কাছে নিয়ে তার সক্রিয়তাটাকে হ্রাস করে দিবে। তাহলে এগুলো চেনার উপায় কি, এগুলো চেনার উপায় হচ্ছে এদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে আমরা বুঝে নেব এগুলো নিষ্ক্রিয়কারী মূলক। যেমন আমি যদি এলডিহিটা দেখাই, এলডিহির মূলকটা দেখায় CHO, তোমরা জানো
খেয়াল করো তো, এখানে কার্বন এবং অক্সিজেন দ্বিবন্ধন আছে, তাহলে এই ধরনের মৌলগুলো কী করবে, উল্টা বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে যাবে, নিয়ে গিয়ে বেঞ্জিন বলে এটা যে সক্রিয়তা আছে সেই সক্রিয়তাটাকে, বলের সক্রিয়তাটাকে হ্রাস করবে বা কমিয়ে দিবে, সেই ধরনের মৌলগুলোকে আমরা বেঞ্জিন বলো নিষ্ক্রিয়কারী মূলক বলতে পারি। ঠিক আছে, এরপর তোমরা একটু লিখবে আরেকটা মূলক আমি দেখাই, বেঞ্জিন তার সাথে সিএন সায়ানো, দেখো তো ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন আছে, তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত যে মূলকগুলো আছে সাধারণত সেগুলো নিষ্ক্রিয়কারী মূলক হিসাবে কাজ করে। ওকে, তো আমরা এখন একটু দেখি যে নিষ্ক্রিয়কারী মূলকগুলো কী নির্দেশ করে, যাকে এটা আমরা নোট করব। তাহলে স্যার কি লিখলাম, বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকগুলো হচ্ছে মেটা নির্দেশক, তার সক্রিয়কারী মূলকগুলো ছিল অর্থপ্যারা নির্দেশক এবং নিষ্ক্রিয়কারী মূলকগুলো হচ্ছে মেটা নির্দেশক। তাহলে আমি এখানে একটু তোমাদেরকে পজিশনগুলো শিখাই যে কীভাবে তোমরা অর্থপ্যারা মেটা জিনিসটাকে বুঝবে। একটা ধরো বেঞ্জিন, বেঞ্জিনের সাপেক্ষে এখানে একটা মূলক আছে, ধরলাম মূলকটাকে এ ধরলাম, এই মূলকটার সাপেক্ষে প্রথম যে কার্বনের যে পজিশন, এই পজিশনটা করেছে অর্থ পজিশন, এরপরে যে পজিশন সেটা হচ্ছে মেটা, এরপরেটা হচ্ছে প্যারা, অর্থাৎ অর্থ মানে এখানে প্রথম অবস্থান করতেছে, মেটা মানে দ্বিতীয় অবস্থান, আর প্যারা মানে তৃতীয় অবস্থান। একইভাবে এই পাশ থেকে তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন। এই হচ্ছে অর্থ মেটা প্যারা, অর্থ মেটা প্যারা। তখন একটা মূলক যখন থাকবে সেই মূলকের উপর ডিপেন্ড করে তার পজিশনটাকে আমরা একটু বলতে পারি। আরও কিছু জিনিস আমি দেখাবো এই ক্লাসে, রেজোনেন্সের মাধ্যমে দেখাবো। তার আগে দেখো আমি আসলে কী জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। ধরো এখানে একটা মিথাইল মূলক আছে, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা মেটা, এটা হচ্ছে প্যারা। এই যে মূলকটা আছে, এই মূলকটা যেহেতু সক্রিয়কারী মূলক, এই যৌগটা যখন কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, এরপরে যদি কোনো ইলেকট্রোফাইল এসে যদি যুক্ত হয়, তা সেই ইলেকট্রোফাইলটা অর্থ এবং প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হবে, কারণ এটা যেহেতু সক্রিয়কারী মূলক, এই সক্রিয়কারী মূলক হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক। কেন সেটা অর্থ প্যারা সেটা আমরা যাবো একটু পরে, কিন্তু আগে আমি সংজ্ঞাটার সাথে তোমাদের একটা জিনিসটাকে আগে বুঝিয়ে দিই। সক্রিয়কারী মূলক হলে সেটা হবে, সক্রিয়কারী মূলক যখন হবে নতুন করে যে মূলকটা আসবে সেটা অর্থ পজিশন এবং প্যারা পজিশনে যুক্ত হবে। আর যদি নিষ্ক্রিয়কারী মূলক হয়, ধরো নাইট্রোমূলকটা আছে, তাহলে আমরা যে নাইট্রোমূলক হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক, আর নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে এবং এটা বেঞ্জিন বলে তার দিকে নিয়ে যাবে, এর ফলে নতুন করে যে মূলকটা যুক্ত হবে সেটা এই মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। তার মানে সক্রিয়কারী মূলক হলে এরপর নতুন কেউ যদি এসে যুক্ত হয় সে অর্থ এবং প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হতে পারে, আর নিষ্ক্রিয়কারী যদি কোনো মূলক যদি থাকে এরপরে কেউ সে যদি যুক্ত হয় তাহলে সে মেটা অবস্থানে গিয়ে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি সক্রিয়কারী মূলক কাকে বলে, নিষ্ক্রিয়কারী মূলক কাকে বলে, সক্রিয়কারী মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক, নিষ্ক্রিয়কারী মূলকগুলো মেটা নির্দেশক, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব কারণটা কি, কেন সক্রিয়কারী মূলকগুলোকে আমরা অর্থপ্যারা নির্দেশক বলতেছি, নিষ্ক্রিয়কারী মূলকগুলোকে কেন মেটা নির্দেশক বলতেছি, সেটা আমরা একটু রেজোনেন্সের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনের অনুরণনের মাধ্যমে একটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা একটু ড্র করি। প্রশ্নটা আগে তোমরা দেখো, উত্তরটা আগে দেখো। যাদের এই ক্লাসটা মিস হয়েছে তোমরা আগে নোটটা করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সক্রিয়কারী মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক কেন এবং নিষ্ক্রিয়কারী মূলকগুলো মেটা নির্দেশক কেন, তোমাদের সামনে পরীক্ষাগুলোতে লাগবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষাতে তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা। তাহলে আগে তোমরা নোটটা তুলে ফেলো। মিথাইল মূলক অথবা সক্রিয়কারী মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক কেন, ওকে। তাহলে এখন আসো আমি এটাকে একটু পরে আমি ডিসক্রাইব করতেছি, তার আগে দেখো এই যে ইলেকট্রনগুলো যে রেজোনেন্স আমরা দেখতেছি 1 2 3 4 5, এখানে টোটাল 5টা কাঠামো আছে। সেই 5টা কাঠামোর মধ্যে 2 3 4 এই 3টা কাঠামোর দিকে যে আমরা যদি তাকাই, এই মূলকটার সাপেক্ষে এটা অর্থ পজিশন,
প্যারা পজিশন, অর্থ পজিশন। তাহলে অর্থ, প্যারা, অর্থ, এখানে ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য আছে। যেহেতু এখানে ইলেকট্রন আধিক্য আছে, এর ফলে ইলেকট্রোফাইল অর্থাৎ যাদের ইলেকট্রনের ঘাটতি আছে এটা সহজে অর্থ এবং প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হবে। এই জন্য সক্রিয়কারী মূলকগুলো সাধারণত অর্থ প্যারা নির্দেশক হয়ে থাকে। এখন একটু আমি দেখাবো যে কেন এটা এই অবস্থানে গিয়ে ইলেকট্রন আধিক্যটা দেখায়, সেটা একটু আমি একটু রেজোনেন্সটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। খেয়াল করো সবাই। এখানে তোমরা যদি খেয়াল করো টোটাল কাঠামো হচ্ছে 5টা, যে আমি যেভাবে তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক এই জিনিসটা আমি এখানে আবার বলতেছি। দেখো এই হচ্ছে বেনজিন, 3টা পাই বন্ধ আছে। তোমরা জানো প্রত্যেকটা কার্বনের সাথে এখানে একটা করে হাইড্রোজেন আছে, যেটা তোমরা বোঝার জন্য তোমাদের জন্য সুবিধা হবে যদি কার্বনের হাতগুলো মনে রাখতে পারো। এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, অর্থাৎ মিথাইল মূলকটা এখানে আছে। দেখো তো এখানে টোটাল 7টা কার্বন আছে, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটা কার্বনে তার 4টা করে হাত অলরেডি তারা ফিল আপ করা আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বন তার যে সর্বোচ্চ যে যোজনী 4 সেই যোজনীর মাধ্যমে আছে। এখন এখানে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন যেহেতু একক বন্ধন, এবং আমি বলছিলাম ক্লাসের শুরুতে যে একক বন্ধন থাকলে সাধারণত সেগুলো সক্রিয়কারী মূলক হিসাবে আচরণ করে। তাহলে এগুলো হচ্ছে সক্রিয়কারী মূলক। যেহেতু এটা সক্রিয়কারী মূলক তার মানে সে বেঞ্জিনকে ইলেকট্রন দেবে। দেখো তো যে কোনো একটা এ বন্ধন হোক এবং যে কোনো বন্ধন থেকে সে 2টা ইলেকট্রন বেঞ্জিনের দিকে দিয়ে দিল। যখন এই 2টা ইলেকট্রন বেঞ্জিন দিকে চলে আসলো তখন এখানে কার্বন কার্বন হয়ে গেল দ্বিবন্ধন, হাইড্রোজেনটা হয়ে গেল প্লাস। তখন এই কার্বন হাত 5টা হয়ে গেছে। দেখো 1 2 3 4 5। তখন এখান থেকে পাই বন্ধনটা বের হয়ে যাবে। পাই বন্ধন বের হয়ে এই 2টা ইলেকট্রন নিয়ে সে এখানে অবস্থান করবে। এটা হচ্ছে 2 নাম্বার কাঠামো। এই রেজোনেন্সটা শুরু হলো। এখন এই 2টা ইলেকট্রন আমরা বেঞ্জিনের ভিতরে চলে আসবে। যখন 2টা ইলেকট্রন চলে আসবে এই কার্বনের হাত তখন 5টা হয়ে যাবে। তখন ভিতর যে পাই বন্ধন আছে সেটা বের হয়ে এই 2টা ইলেকট্রন এই কার্বন এখানে চলে আসবে। হলো, এই হলো দেখো 3 নাম্বার কাঠামো। এরপরে এই 2টা ইলেকট্রন চলে আসবে এই জায়গায়। যখন এখানে 2টা ইলেকট্রন এই জায়গায় চলে আসলো, এই কার্বন হাত 5টা হয়ে গেলো, তখন এখানে পাই বন্ধনটা বের হয়ে যাবে, 2টা ইলেকট্রন চলে আসবে এই জায়গায়। এই যে দেখো 4 নাম্বার কাঠামো। পরে এটা চলে আসলো এই জায়গায়, এটা তার আগের অবস্থায় চলে গেলো। এটা যখন এখানে চলে আসবে এই অলরেডি তার রেজোনেন্সটা কমপ্লিট, তখন এই বন্ধনটা এখানে সে আগের অবস্থায় চলে যাবে। এভাবে ইলেকট্রনগুলোর এই যে ঘূর্ণয়নগুলো দেখতেছো, ইলেকট্রনগুলো একটা জায়গা থেকে যে অবস্থানটা চেঞ্জ হয় মূলত এটাকে বলা হচ্ছে রেজোনেন্স বা অনুরণন। সেই রেজোনেন্স বা অনুরণনে আমরা যদি 1 নাম্বার এবং 5 নাম্বার কাঠামো দিকে একটু খেয়াল করি, 1 নাম্বার কাঠামোতে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এখানে 3টা পাই বন্ধন, এখানে 3টা পাই বন্ধন। শুধুমাত্র 1 নাম্বার এবং 5 মধ্যে ভিন্নতা হচ্ছে পাই বন্ধনগুলোর অবস্থান। কিন্তু এই 1 থেকে 5 পর্যন্ত যাওয়ার সময় এই জার্নিটার মধ্যে সে আরও 3টা কাঠামো দেখে যায়, 2 3 4। এবং এখানে দেখা যাচ্ছে এই যে অর্থ পজিশন, এই যে প্যারা, এই যে অর্থ, এখানে ইলেকট্রন বেশি আছে। তাহলে ইলেকট্রন বেশি থাকার কারণে নেগেটিভ চার্জ নিয়ে আসে। আর যে নতুন করে যে ইলেকট্রোফাইলটা আসবে সেই ইলেকট্রোফাইলটা সহজে এসে এই অবস্থানগুলোতে গিয়ে সহজে যুক্ত হতে পারে। এই জন্য সক্রিয়কারী মূলকগুলো থাকলে এটা সবসময় অর্থ প্যারা নির্দেশক হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এখন থেকে তোমাদের আর সমস্যা হবে না। কেন সক্রিয়কারী মূলকগুলো অর্থ প্যারা নির্দেশক সহজে তোমরা সেটাকে এক্সপ্লেন করতে পারবা। ওকে, তাহলে চলো এখন আমরা নিষ্ক্রিয়কারীতে যাই। তাহলে আসো 2 নম্বর প্রশ্নটা দেখি। নাইট্রোমূলক মেটা নির্দেশক কেন? নাইট্রোমূলক মানে হচ্ছে NO2, একটা নাইট্রোজেনের সাথে 2টা অক্সিজেন আছে। তাহলে তার স্ট্রাকচারটা, মূলকের স্ট্রাকচারটা হচ্ছে এই হচ্ছে নাইট্রোজেন, এর হচ্ছে NO2 মূলক। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমি যদি খেয়াল করে দেখি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আছে দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন থাকলে আমি শুরুতে বললাম সেগুলো নিষ্ক্রিয়কারী মূলক হিসাবে কাজ করে। নিষ্ক্রিয়কারী মূলকগুলো মেটা নির্দেশক হয়ে থাকে। এখন আমরা দেখব কেন মেটা নির্দেশক, সেটা রেজোনেন্স তোমাদেরকে বোঝানোর পূর্বে সেম আগের মতো আমি কাঠামোগুলো দেখাবো তোমাদের। 1 2 3 4 5, টোটাল এখানে 5টা কাঠামো থাকবে। 1 এবং 5 প্রায় সেম, শুধু পার্শ্বশিক এই পাই বন্ধনগুলো অবস্থান ভিন্ন। আর 2 3 4 যদি এটা তোমরা যদি দেখো 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে দেখো এখানে অর্থ পজিশন পজিটিভ, প্যারা পজিশন পজিটিভ, অর্থ পজিশন পজিটিভ, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি আছে। আগেটাতে ছিল ইলেকট্রনের আধিক্য, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে অলরেডি প্লাস চার্জ হয়ে আছে। তার নতুন করে যে ইলেকট্রোফাইলে আসবে সে হতে প্লাস চার্জ। তাহলে সমধর্মী চার্জ হওয়ার কারণে যেহেতু পরস্পরকে বিকর্ষণ করবে, এই জন্য এই ইলেকট্রোফাইলের পক্ষে অর্থ এবং প্যারা অবস্থানে গিয়ে যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। যদি অর্থ এবং প্যারাতে যদি যুক্ত না হয় তাহলে তার একটা পজিশনে খালি আছে, সেটা হচ্ছে মেটা, তখন সে মেটা অবস্থানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখন একটু আসো আমরা রেজোনেন্সটাকে একটু বোঝার চেষ্টা করি।
সেম আগের মতোই আমি যদি একটু বেঞ্জিনটাকে একটু বড় করে এঁকে দেখাই তোমাদের, এই যে বেঞ্জিনের পাই বন্ধন, প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন দিলাম আমি, এখানে হাইড্রোজেন সরিয়ে তার সাথে নাইট্রোমূলক যুক্ত হলো, অক্সিজেন মাইনাস, নাইট্রোজেন হচ্ছে প্লাস। ওকে, তাহলে এই যে মূলকটা আমরা দেখলাম, এই যে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন, যেহেতু এখানে একটা দ্বিবন্ধন আছে, নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন আছে, তাহলে যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে অবশ্যই এটা নিষ্ক্রিয়কারী হিসেবে কাজ করবে এবং ইলেকট্রনগুলো সে নিজের দিকে টেনে নিয়ে যাবে। এখন দেখো, সে যখন ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এখানে যখন নিয়ে আসতেছে, তখন এখানে নাইট্রোজেন কার্বন দ্বিবন্ধন হয়ে যাচ্ছে। দ্বিবন্ধন হওয়ার কারণে এখানে যে দুইটা বন্ধন আছে, একটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, তখন এখানে পাই বন্ধনে ভেঙে যাচ্ছে। পাই বন্ধন ভেঙে গিয়ে দুইটা অক্সিজেন ইলেকট্রন অক্সিজেনের কাছে এসে এটা হয়ে যাচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে কি হলো এখানে ঘটনাটা? আরেকবার যদি একটু ঘটনাটা দেখাই, কীভাবে রেজোনেন্সটা স্টার্ট হলো সেটা যদি আমি আরেকবার একটু দেখাই। আমাদের অবস্থানটা ছিল এরকম, বেঞ্জিনের মধ্যে 3টা পাই বন্ধন ছিল, নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন ছিল, নাইট্রোজেন অক্সিজেন একক বন্ধন, নাইট্রোজেন প্লাস, অক্সিজেন মাইনাস। কেন প্লাস মাইনাস সেটা অলরেডি তোমরা জানো, এটা যোজনীর ব্যাপার। এখন সে যখন বন্ধ ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সে যখন বন্ধ ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে আসতেছে, এই দুইটা পাই বন্ধন যখন এখানে সে দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, নাইট্রোজেন হাত তখন একটা বেড়ে যাচ্ছে, ছিল 4টা হয়ে যাচ্ছে 5টা, তখন এখানে পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন দুইটা ইলেকট্রন এসে সেখানে অক্সিজেন হয়ে যাচ্ছে মাইনাস। এর ফলে কি হলো দেখো, আমাদের এই যে কার্বনটা, এই কার্বন হাত আগে ছিল 4টা, এখানে যদি দ্বিবন্ধন ছিল হাত ছিল 4টা, 1 2 3 4, এখন হাত হয়ে গেছে 3টা, 1 2 3। তার মানে কি হলো, তার এখানে অবস্থান থেকে একটা হাত কমে গেল, তার একটা ইলেকট্রন কমে গেল, ইলেকট্রন যেহেতু কমে গেল সে হয়ে গেল প্লাস। দেখো, এটা হচ্ছে 2 নাম্বার কাঠামো। ওকে, এই রেজোনেন্সটা শুরু হলো। এখন এই দুটো ইলেকট্রন চলে আসলো এই জায়গায়, যেহেতু এগুলো সঞ্চালন অবস্থায় দুটো ইলেকট্রন চলে আসলো এই জায়গায়। দুটো যখন এই জায়গায় চলে আসলো, তখন এই কার্বন হাত অলরেডি 4টা, 1 2 3 4, তখন এখানে তার ঘাটতিটা থাকলো না, এই কার্বনের ঘাটতি রইলো না, কিন্তু এই কার্বনে দেখা যায় হাতে গেছে 1 2 3, তার মানে ঘাটতিটা এখন এই কার্বনে। দেখো 3 নাম্বার কাঠামো। ওকে, মাত্র শুরু হলো, সেকেন্ড স্টেপে আসলাম। এখন দুটো ইলেকট্রন চলে আসলো এই জায়গায়, দুটো ইলেকট্রন যখন এখানে চলে আসলো, এই কার্বনের ঘাটতিটা ফিল আপ হয়ে গেল, এটা তো অলরেডি ফিল আপ আছেই, তখন এই কার্বনটা হয়ে যাচ্ছে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে, তখন সেটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে আগে ছিল এটা 2 তে 4 এ 6, যদি আমি এটাকে 1 ধরি, 1 2 3 4 5 6, তার গায়ে ইলেকট্রন ঘাটতি ছিল 2 নাম্বারে, এরপর আসলো 4 নাম্বারে, এরপর আসলো 6 নাম্বারে। দেখো, এটা হচ্ছে 4 নাম্বার কাঠামো। শেষে অলরেডি যেহেতু তার রেজোনেন্সটা কমপ্লিট, তার আগের অবস্থায় চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা তার আগের অবস্থায় চলে এসে ঘাটতিটা ফিল আপ হয়ে গেল। এটা কিন্তু চলতে থাকবে, 1 থেকে যেরকম 5-এর দিকে যাবে, আর 5 থেকে আবার 1-এর দিকে, এভাবে দেখা যাচ্ছে এগুলো রেজোনেন্সের অবস্থা, উভয় দিক থেকে এগুলো চলমান অবস্থায় থাকবে। কিন্তু এই অবস্থাতে যে জিনিসটা হবে, তখন দেখা যাবে এই 1 থেকে 5 বা 5 থেকে 1-এর মধ্যে আসা চলাকালের মধ্যে দেখা যাবে 2 3 4 এর মধ্যে দেখা যাবে অর্থ প্যারা অর্থ, এখানে সব সময় ইলেকট্রনের ঘাটতি থাকবে, মানে এখানে চার্জটা থাকবে পজিটিভ, এই জন্য ইলেকট্রোফাইলের পক্ষে অর্থ এবং প্যারাতে যুক্ত হওয়ার কোনো ধরনের পসিবিলিটি নেই। যেহেতু সে যুক্ত হতে পারবে না, অর্থ হতে পারবে না, প্যারাতে পারবে না, তখন তার পক্ষে এই ম্যাটা অবস্থানে গিয়ে ইলেকট্রোফাইল গিয়ে কী হবে, যুক্ত হবে। এই জন্য বলা হচ্ছে নাইট্রোমূলকগুলো সবসময় হচ্ছে ম্যাটা নির্দেশক। ঠিক আছে, তাহলে আশা করি সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক কাকে বলে, সক্রিয়কারী মূলক কাকে বলে, সক্রিয়কারী মূলকগুলি কী নির্দেশক হয়, নিষ্ক্রিয়কারী মূলকগুলি কী নির্দেশক হয়, সক্রিয়কারী মূলকগুলো বা মিথাইল মূলক কেন অর্থবারে নির্দেশক, নিষ্ক্রিয়কারী মূলক নাইট্রোমূলক কেন ম্যাটা নির্দেশক, এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে এই ক্লাসটা ভালো করে দেখো সবাই, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও।